বিসমিল্লাহির রহমানির রহিম। নবম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি সবাই ভালো আছো এবং করোনার এই মহামারীর মধ্যে ঘরে থেকে স্বাস্থ্যবিধি মেনে লেখাপড়া করছো। আজকে সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের অনলাইন ক্লাসে আমাদের বিজ্ঞান বিষয়ে স্বাগত জানাচ্ছি। তোমাদের প্রথমে একটা প্রশ্ন করি, আমাদের শরীরে যদি কোথাও কেটে যায় বা আমরা কোনো হাঁস মুরগি বা কোনো পশু জবাই করি, তখন যে লাল রঙের তরল পদার্থ বের হয় তাকে কি বলে? নিশ্চয়ই সবাই বলবে রক্ত। তো আজকে আমাদের পাঠ তৃতীয় অধ্যায়, বিজ্ঞানের তৃতীয় অধ্যায়ের রক্ত নিয়ে আজকে আমাদের আলোচনা। আসলে আমরা বইয়ে যাই। দেখো তোমাদের বইয়ে আছে, বইয়ের তৃতীয় অধ্যায় হচ্ছে কি? বইয়ের সবাই বের করো তৃতীয় অধ্যায়টি। আমাদের বইয়ের তৃতীয় অধ্যায় হচ্ছে এই হৃদযন্ত্রের কথা, ঠিক আছে না? তো এই হৃদযন্ত্রের হৃৎপিণ্ড আমাদের মাঝখানে থাকে। এটা আসলে ওই যে রক্তের কথা বললাম, রক্তকে সারা শরীরে প্রবাহিত করার জন্য পাম্প যন্ত্রটি কাজ করে। তাহলে চলো আমাদের মূল আলোচনা রক্তে ফিরে যাচ্ছে। প্রাণীদের রক্ত এক ধরনের লাল বর্ণের অস্বচ্ছ আন্তঃকোষীয় লবণাক্ত এই রক্তের সংজ্ঞার কাছে কিন্তু অনেক চলে এসেছে, রক্তের অনেক বৈশিষ্ট্য চলে এসেছে। দেখো রক্তটা অস্বচ্ছ, তারপরে আন্তঃকোষীয় থাকে লবণাক্ত, তারপরে ক্ষারধর্মী, এবং এটা আসলে কোষ সংজ্ঞা হিসেবে এক ধরনের টিস্যু, যোজক কানেক্টিভ টিস্যু। একজন পূর্ণবয়স্ক সুস্থ মানুষের দেহে প্রায় 5-6 লিটার রক্ত থাকে, যেটি মানুষের দেহের ওজনের কত বার? 70-8 ভাগ। মানুষ অন্যান্য মেরুদণ্ড প্রাণীর রক্ত লাল, একটা মানুষ মেরুদণ্ড প্রাণী তো কি লাল রঙের। আর লাল রঙের জন্য রক্তের রসে লাল রঙের হিমোগ্লোবিন নামে লৌহযুক্ত প্রোটিন জাতীয় পদার্থ থাকায় রক্তের রং লাল। কেমন? তাহলে কি হলো? রক্তের রসে লাল রঙের হিমোগ্লোবিন নামে লৌহযুক্ত প্রোটিন জাতীয় পদার্থ, রক্তের রং কি লাল। আর হিমোগ্লোবিন অক্সিজেশন হয়ে হিমোগ্লোবিন করে অক্সিজেন পরিবহন করে। কিছু পরিমাণে কার্বন ডাইঅক্সাইড হিমোগ্লোবিন হয়ে প্রবাহিত হয়, তবে কার্বন ডাইঅক্সাইডের সিংহভাগ বাইকার্বনেট আয়ন হিসেবে রক্ত দ্বারা ফুসফুসে পরিবাহিত হয়, ফুসফুসে পরে নিঃশ্বাসে বের হয়ে যায়। এখন আমরা আলোচনা করি রক্তের উপাদান কি কি। তোমরা যদি ক্লাসে আছো আমরা এখানে বিস্তারিত আলোচনা করব ইনশাআল্লাহ। কৃষিক্ষেত্রে রক্তের প্রধান উপাদান হচ্ছে রক্তরস, রক্তকণিকা। প্রধান উপাদান আমরা দুইটি বলতে পারি, রক্তরস, রক্তকণিকা। সমগ্র রক্তের 55% রক্তরস, তরল অংশ, আর বাকি 45% রক্তকণিকা। যা রক্তরসকে আলাদা করলে এটি হলুদ বর্ণের কণিকাকে দেখায়, আর রক্তকণিকাগুলো রক্তরসে রক্তকণিকা আর এই রক্তরসকে আলাদা করতে হলুদ বর্ণের রক্তরসটা হলুদ বর্ণের, আর রক্তকণিকাগুলো এই রক্তরসের মধ্যে সমান থাকে। দেখো মানুষের বিভিন্ন উপাদান দেখা যাচ্ছে এখানে। এই রক্তরস, তরল, তরলের ভিতরে লোহিত রক্তকণিকা আছে, হ্যাঁ শ্বেত রক্তকণিকা আছে এবং যৌগিক আছে। রক্তনালী দেখা যাচ্ছে। তো রক্তরসের আরেকটা নাম প্লাজমা। রক্তরসের নাম কি? প্লাজমা। রক্তের তরল অংশ প্লাজমা বলে, এবং রক্তরসের প্রায় 90% এই যে রক্তরস তরল অংশ, এটার ভিতরে আবার 90% পানি আর বাকি 10% কিছু দ্রবীভূত পদার্থ, যার মধ্যে জৈব আছে, অজৈব পদার্থ আছে। অজৈব পদার্থের মধ্যে রয়েছে বিভিন্ন ধরনের খনিজ পদার্থ, এর আয়ন যেমন সোডিয়াম আয়ন, পটাশিয়াম, ক্যালসিয়াম, ক্লোরিন, ম্যাগনেসিয়াম, ফসফরাস, লৌহ, আয়োডিন, হ্যাঁ, এবং অক্সিজেন, কার্বন ডাইঅক্সাইড, নাইট্রোজেন। তো এই আয়োডিন আয়ন আর
গ্যাসীয় পদার্থ থাকতে পারে, নাইট্রোজেন। আর এগুলি অজৈব পদার্থ। আর জৈব পদার্থ রয়েছে খাদ্য সার, গ্লুকোজ, অ্যামিনো অ্যাসিড, স্নেহ পদার্থ, ভিটামিন, রেচল পদার্থ যেগুলি আমাদের বর্জ্য হিসেবে প্রস্রাবে বের হয়ে যায়, সেগুলির মধ্যে রয়েছে ইউরিয়া, ইউরিক অ্যাসিড, অ্যামোনিয়া, ক্রিয়েটিনিন। তারপরে তিন প্রোটিন জাতীয় পদার্থ থাকে, ফাইব্রিনোজেন, গ্লোবিউলিন, অ্যালবুমিন, প্রোথ্রম্বিন ইত্যাদি। আর প্রতিরক্ষামূলক কিছু দ্রব্য থাকে যেটা রোগ জীবন থেকে সাহায্য করে, অ্যান্টিটক্সিন এবং গ্লুটিনিন। আর অন্তঃক্ষরা গ্রন্থি কিছু হরমোন থাকে বিভিন্ন আমাদের বিভাগীয় কার্যকলাপে সাহায্য করে। আর আছে কোলেস্টেরল থাকে কিছু নির্দিষ্ট পরিমাণে থাকে, তারপরে লেসিথিন, বিলিরুবিন ইত্যাদি নানান যৌগ। এবার আসলে কাজ কি? রক্ত কণিকা সহ রক্তরসে দ্রবীভূত যে খাদ্য সার বিভিন্ন অংশে বাহিত করা, টিস্যুকে বর্জ্য পদার্থ নির্গত করে সেগুলো রেজোনেটর পরিণত করা, শ্বসনের ফলে কোষের সৃষ্ট কার্বনকে বাইকার্বনেট ফুসফুস পরিবহন করা, রক্ত জমাট বাঁধা পরিবহন করা, তারপরে হরমোন, এনজাইম, লিপিড প্রভৃতির বিভিন্ন অংশে বহন করা, রক্তের অম্লক্ষার রক্তটা করে থাকে। এবার সিরাম সম্পর্কে আমরা জানি, রক্ত থেকে রক্তকণিকা, রক্ত থেকে রক্তকণিকা এবং রক্ত জমাট যে প্রোটিন আছে সেটাকে সরিয়ে নেওয়া হয়, যে তরল রয়ে যায় সেটা হচ্ছে সিরাম। অনুবাদে রক্ত জমাট বাঁধার পরে হালকা হলুদ রঙের স্বচ্ছ রস পাওয়া সেটা সিরাম। রক্ত রস এবং সিরাম মধ্যে পার্থক্য হলো রক্তরসে রক্ত জমাট বাঁধার প্রোটিন থাকে, সিরাম থাকে। রক্তরসে কি থাকে? রক্ত জমাট বাঁধার প্রোটিন থাকে, সিরাম সেটা থাকে না। রক্তকণিকা দেখো, এবার রক্তকণিকা আমরা রক্ত রসের মধ্যে ছড়ানো অনেক কোষকে রক্তকণিকা বলে। রক্তকণিকাগুলো আবার তিন প্রকার: লোহিত রক্তকণিকা বা এরিথ্রোসাইট, শ্বেত রক্তকণিকা বা লিউকোসাইট, আর রক্তজৈব বা থ্রম্বোসাইট। তো লোহিত রক্তকণিকা বা এরিথ্রোসাইট মানবদেহে যে লাল রঙের দেখতে পাচ্ছ তোমরা, লোহিত রক্তকণিকা দ্বিঅবস্থান হতে পারে, দ্বিঅবস্থান হতে পারে, দুদিকে দুই চাপানো, দ্বিঅবস্থান দুদিকে চাপানো থাকতে পারে কিন্তু, কেমন? আবার এবং চাকতি এই যে এই গোলটি এইদিক মাঝখানে চাপানো, পাশে চাপানো, দ্বিঅবস্থান। আবার চাকতি এতে হিমোগ্লোবিন নামের অঞ্জন পদার্থ থাকার কারণে দেখতে লাল বর্ণ। ওই যে আমরা হিমোগ্লোবিন লাল, রক্ত লাল, আর এটা রক্তরস থাকে, আবার লোহিত রক্তকণিকাও থাকে। তো এই জন্য এদেরকে রেড ব্লাড সেল আর আরবিসি বলা হয়, লোহিত রক্তকণিকা। হ্যাঁ, তাহলে লোহিত রক্তকণিকার নাম কিন্তু পেয়েছে লোহিত রক্তকণিকা, তারপর এরিথ্রোসাইট আর আরবিসি, রেড ব্লাড সেল। তো লোহিত রক্তকণিকা হিমোগ্লোবিন ভর্তি চ্যাপ্টারের সমান মতো, এই কারণে লোহিত রক্তকণিকা অক্সিজেন পরিবহন করে। হিমোগ্লোবিন সাহায্য নিয়ে অক্সিজেন পরিবহন করে। লোহিত রক্তকণিকা বিভাজন কিন্তু হয় না, এই কণিকা সর্বমস্তি মজ্জার ভিতরে উৎপন্ন হয়। তাই লোহিত রক্তকণিকা উৎপন্ন হয় হাড়ের মজ্জার ভিতরে, হাড়, এর মজ্জার ভিতরে। আর উৎপন্ন হওয়ার পর রক্তরসে চলে আসে মানুষের লোহিত রক্তকণিকা, মানুষের লোহিত রক্তকণিকা এর আয়ু প্রায় 4 মাস, 120 দিন। 120 দিন পরে রক্তকণিকা কিন্তু নষ্ট হয়ে যায়। স্তন্যপায়ী প্রাণীদের লোহিত রক্তকণিকা উৎপন্ন হওয়ার পর রক্তরসে আসার পূর্বে নিউক্লিয়াস বিহীন হয়ে যায়। তাহলে আমরা কি জানলাম? স্তন্যপায়ী প্রাণীদের যে রক্তকণিকা উৎপন্ন হওয়ার সময় যদিও প্রথমে নিউক্লিয়াস থাকে, কিন্তু রক্তরসে আসে নিউক্লিয়াস বিহীন হয়ে যায়। অন্যান্য মেরুদণ্ডের ক্ষেত্রে এরকম ঘটে না, অর্থাৎ কাদের স্তন্যপায়ী মেরুদণ্ডের মধ্যে, অন্যান্য মেরুদণ্ডের মধ্যে কিন্তু নিউক্লিয়াস থাকে। এদের লোহিত রক্তকণিকার মধ্যে নিউক্লিয়াস থাকে, মানে অন্যান্য মেরুদণ্ডের স্তন্যপায়ী ছাড়া। যেহেতু এটা একটা কোষ নিউক্লিয়াস থাকবে, কিন্তু স্তন্যপায়ী নিউক্লিয়াস প্রথমে থাকে না, জাস্ট সুমাকে রক্তে চলে আসে, তৈরি হওয়ার সময় চলে আসে আর থাকে রক্তরসে যখন সমান অবস্থা আসে, মস্তি মজ্জার থেকে যখন রক্তরসে আসে তখন নিউক্লিয়াসটা থাকে না। লোহিত
কণিকা প্লীহা সঞ্চিত থাকে, তাহলে কোথায় থাকে? প্লীহা বা স্প্লিন, এবং তাৎক্ষণিক প্রয়োজনে প্লীহা থেকে অতিরিক্ত রক্ত সরবরাহ হয়। বিভিন্ন বয়সের মানব দেহে প্রতি ঘন মিলিলিটার রক্তে গড়ে লোহিত সংখ্যা ভিন্ন। যেমন ভ্রূণ দেহে ৮০ থেকে ৯০ ভাগ লোহিত থাকে, তারপর শিশুদের ৬০ থেকে ৭০ ভাগ, তারপর পূর্ণবয়স্ক পুরুষদের ভ্রূণ দেহে ৬০ থেকে ৯০ লাখ থাকে, কতটুকু ঘন মিলিলিটার, আমরা ঘন সেন্টিমিটার ঘন মিলিলিটার রক্তে ৮০ থেকে ৯০ লাখ থাকে সংখ্যা ভ্রূণের ক্ষেত্রে। আর শিশু থেকে ৬০ লাখ, পূর্ণবয়স্ক পুরুষদের থাকে কি ৪.৫, অনেক কমে গেছে। হ্যাঁ, ৪.৫ থেকে ৫.৫ লাখ, আর পূর্ণবয়স্ক নারীদের ৪.৫ লাখ। তো লোহিত কণিকার কাজ, লোহিত রক্তের কণিকাকে দেহের প্রতি কোষে অক্সিজেন সরবরাহ করা। এর প্রতি কোষে কি করা? অক্সিজেন সরবরাহ করা। নিষ্কাশনের জন্য কিছু পরিমাণে কার্বন ডাইঅক্সাইড শিশুকে ফুসফুসে বহন করা। আর হিমোগ্লোবিনের সাথে রক্তের অঙ্কনের মধ্যে বোঝা যায় এখানে বাবা হিসাবে কাজ করা। এরপর আসো শ্বেত রক্তকণিকা বা লিউকোসাইট। শ্বেত রক্তকণিকা নির্দিষ্ট আকার নেই, হলো হিমোগ্লোবিন থাকে না, নিউক্লিয়াস কিন্তু বড় আকার থাকে। আর শ্বেত কণিকার গড়ায় ১-১.৫ দিন মাত্র, ১৫ দিন নষ্ট হয়ে যাচ্ছে। হিমোগ্লোবিন না থাকার কারণে এদের শ্বেত রক্তকণিকা বলা হয়, অর্থাৎ লাল নয়, ইংরেজি বলা হয় ডব্লিউসি বা হোয়াইট ব্লাড সেল। শ্বেত কণিকার সংখ্যা রেড ব্লাড সেল বা লোহিত রক্তকণিকার চেয়ে অনেক কম থাকে। এইবার মধ্যে আকার পরিবর্তন করে, তুমি দেখতে পাচ্ছ এইবার মধ্যে আকার পরিবর্তন করছে, তাই না? তো দেহ বাইরের মধ্যে আক্রান্ত হলে দ্রুত শ্বেত কণিকার সংখ্যা বৃদ্ধি পাবে এবং আমাদের প্রতি ঘন মিলিলিটার রক্তে ৪-১০ হাজার শ্বেত রক্ত থাকে। অসুস্থ মানুষদের দেখতে বেড়ে যায়, জীবন কণিকা বেড়ে যায়। আর শ্বেত রক্তকণিকা ডিএনএ থাকে। দেখো শ্বেত কণিকা আবার ধরনের গঠনতন্ত্র, সাইটোপ্লাজম, নানান সিস্টেম অনুসারে শ্বেত কণিকাকে দুই ভাগে ভাগ করা যায়। একটা হলো গ্রানুলোসাইট বা দানাহীন, আর গ্রানুলোসাইট দানাযুক্ত। গ্রানুলোসাইট এই ধরনের শ্বেত কণিকা সাইটোপ্লাজম দানাহীন স্বচ্ছ, আর গ্রানুলোসাইট শ্বেত কণিকা দুই রকম আবার, লিম্ফোসাইট, মনোসাইট। দের লিম্ফ নোড, টনসিল, প্লীহা ইত্যাদি অংশে তৈরি হয়। আর লিম্ফোসাইট কি হয়? বড় নিউক্লিয়াস, ছোট কণিকা, ছোট কণিকা কিন্তু নিউক্লিয়াস বড়। আর মনোসাইট ছোট ডিম্বাকৃতিকার, নিউক্লিয়াস বড় কণিকা কিন্তু নিউক্লিয়াস ছোট। আর লিম্ফোসাইট অ্যান্টিবডি গঠন করে, অ্যান্টিবডি দ্বারা দেহে প্রবেশ করে রোগ জীবাণু ধ্বংস করে। তাহলে শ্বেত কণিকার মধ্যে কোনটা? লিম্ফোসাইট, যেটা সেটা কিন্তু অ্যান্টিবডি ধরে রোগ জীবাণু থেকে রক্ষা করে। এবার দেহে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে কে? এই শ্বেত কণিকা। তো মনোসাইট ফাগোসাইটোসিস প্রক্রিয়ায় রোগ জীবাণু ধ্বংস করে। আর দেখো এখন রোগ জীবাণুকে একটা বিশেষ প্রক্রিয়ায় মনোসাইট নামক শ্বেত কণিকা রোগ জীবাণু ধ্বংস করে, বিশেষ নাম হচ্ছে ফাগোসাইটোসিস প্রক্রিয়া। হ্যাঁ, শিকড় জীবাণুকে একদম আঁকড়ে ধরে। এখানে দেখেন একটা জীবাণু এই যে শরীরে ঢুকলো, এখন সেই শ্বেত কণিকা কিছু এগিয়ে যাচ্ছে, এমন তাদের আকার পরিবর্তন করে একটা জীবাণুকে ঘিরে ধরলো, ঘিরে ভিতরে নিয়ে নিলে নষ্ট করে দিবে, একদম নষ্ট করে। তো এই প্রক্রিয়ায় মনোসাইট নামক শ্বেত কণিকা জীবাণুকে ধ্বংস করে। এরপর গ্রানুলোসাইট, এদের সাইটোপ্লাজম সূক্ষ্ম দানাযুক্ত। গ্রানুলোসাইট শ্বেত কণিকাগুলো নিউক্লিয়াসের আকৃতিতে তিন প্রকার, যেমন নিউট্রোফিল, ইওসিনোফিল এবং বেসোফিল। নিউট্রোফিল ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়া যারা জীবন করে, তারা আমরা একটু সেটাও করে। তারপরে নিউট্রোফিলও করে দেখা যাচ্ছে জীবন ধ্বংস। তারপর ইওসিনোফিল ও বেসোফিল হিস্টামিন নামক রাসায়নিক নিঃসৃত করে অ্যালার্জি প্রতিরোধ করে। তার দেহে অ্যালার্জি প্রতিরোধ হচ্ছে কে? শ্বেত কণিকার মধ্যে তোমার ইওসিনোফিল এবং বেসোফিল নামক গ্রানুলোসাইট জাতীয় শ্বেত কণিকা। হ্যাঁ, আর বেসোফিল হেপারিন নিঃসৃত করে রক্তকে রক্তবাহিকার ক্ষেত্রে জমা রক্ত বাহিকা বলা নারীদের রক্ত জমা থাকে, তাহলে তো
মৃত্যু অনিবার্য। সেটা না হয় রক্ত নালীর ভিতরে যাতে না চলতে পারে ঠিকমতো বেসিল সেই কাজ করে রক্ত নালীর ভিতরে জমাতে বাধা দেয়। এরপর অনুচক্রিকা, ইংরেজিতে এদেরকে প্লেটলেট বলা হয়। অনুচক্রিকা আমাদের তৃতীয় প্রকারের যে রকণী, এগুলো গোলাকার দেখতে পাচ্ছেন এখানে, গোলাকার থাকতে পারে, ডিম্বাকার থাকতে পারে, হ্যাঁ, অথবা রড আকারে থাকতে পারে। এদের সাইটোপ্লাজম দানাদার এবং সাইটোপ্লাজম কোষ সংলগ্ন মাইটোকন্ড্রিয়া গলগোলাস থাকে, কিন্তু নিউক্লিয়াস থাকে না। তাহলে আমরা কিন্তু পাচ্ছি নিউক্লিয়াস কিন্তু যোগ থাকছে না, আর লোহিতকণিকার স্তম্ভের নিউক্লিয়াস থাকছে না। অনেকের মতে চুপচুপগুলো সম্পূর্ণ কোষ নয়, এগুলো অস্থিমজ্জার বৃহদাকার ছিন্ন অংশ। তাহলে অনুচুপচুপগুলো গড় 5 থেকে 10, সবচেয়ে গড় অনুচুপচুপগুলো কম, তার একটু বেশি সবচেয়ে বেশি 4 মাস হলো লোহিতকণিকা গড় আয়ু বয়স। পরিমাণ মধ্যে প্রতি ঘন মিলিলিটারতে অনুচুপচিকার সংখ্যা কত? প্রায় 2.5 লাখ। ওষুধের সংখ্যা আরো বেশি হয়। অনুচুপচিকার প্রধান কাজ জানো? অনুচুপচিকার প্রধান কাজ হলো রক্ত বহন করা বা জমা বাঁধতে, তঞ্চন করা বা জমা বাঁধতে সাহায্য করে। তঞ্চন করা রক্ত যদি শরীর কেটে যায় তো বাইরে রক্ত ভিতরে নাকি ভিতরে তো রক্ত না মরে যাবে। হ্যাঁ, তার রক্ততন্ত্র জমা বাঁধতে সাহায্য করে এই অনুচক্রিকা। যখন রক্ত বাহিকা বা টিস্যু আঘাত হয়ে কেটে যায়, সেখানে অনুচক্রিকাগুলো সক্রিয় হয়ে ওঠে এবং অনিয়মিত আকার ধারণ করে এবং থ্রম্বোপ্লাস্টিন নামক পদার্থ তৈরি করে। কি পদার্থ তৈরি করে? কোন পদার্থের বাইরে থেকে থ্রম্বোপ্লাস্টিন নামক পদার্থ তৈরি করে এবং এই পদার্থ রক্তের প্রোটিন প্রোথ্রম্বিনকে থ্রম্বিনে পরিণত করে। আর থ্রম্বিন পরবর্তীকালে রক্তকোষের প্রোটিন ফাইব্রিনকে ফাইব্রিন জাল পরিণত করে, ফাইব্রিন জাল পরিণত করে রক্তকে জমা হয় কিংবা রক্ততন্ত্র ঘটায়। ফাইব্রিন এক ধরনের অদ্রব্য প্রোটিন যা দ্রুত সুসার জালিকে প্রস্তুত করে, এটি ক্ষতস্থানে জমা দেয় এবং রক্ত বন্ধ করে। তবে রক্তজোজ তঞ্চন প্রকৃতিটি আরো জটিল। তঞ্চন মানে এখানে বাইরে জমা দেয় রক্ত, এই খরমুক্ত যে বাঁধা, তো সেই প্রকৃতি আরো জটিল। এই প্রকৃতির জন্য আরো পদার্থ ভিটামিন কে এবং ক্যালসিয়াম জড়িত থাকে। সেক্ষেত্রে আমরা রক্তের যে প্রধান দুটি উপাদান রক্ত কণিকা, শিখলাম, তারপরে রক্ত 3 ধরনের কণিকা থেকে আমরা কাজ শিখলাম। এর ভিতর দিয়ে রক্তের সাধারণ সব চলে এসেছে। তোমরা এটা একটু দেখে সহজ হবে। রক্ত কাজ আমাদের চলে এসেছে, এখানে আবার যাচ্ছে তোমরা থেকে দেখে নেবে। এরপর হচ্ছে কি রক্তের যে বিভিন্ন অংশ আবার এখানে সুন্দরভাবে সংক্ষিপ্ত তালিকা দেওয়া আছে, এটা তোমরা দেখবে। আর রক্তবোধনের এরপর আমরা অস্বাভাবিক অবস্থা কি ইনশাআল্লাহ আমাদের একটা ক্লাস হবে। তো এই পর্যন্ত আজকে আমরা শেষ করতে চাই। সেক্ষেত্রে তোমরা বাড়িতে লেখাপড়া করবে, কঠিন শব্দগুলো লিখে মনে চেষ্টা করবে। তো ভালো সবাইকে অনেক জানিয়ে আজকে ক্লাস শেষ করছি। আল্লাহ হাফেজ।